2017 সালের কোনো একদিনে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কিছু লোক ইসলামী ব্যাংকে প্রবেশ করে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে বলা হয় যে আপনাকে রিজাইন দিতে হবে, অস্ত্রের মুখে আপনাকে রিজাইন দিতে হবে, আর যদি আপনি রিজাইন না দেন তাহলে আপনাকে গুম করে ফেলা হবে। তারপর তিনি ভয়ে রিজাইন লেটারে সই করে দেন এবং সই করার পরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে সমৃদ্ধশালী ব্যাংক, যেই ব্যাংকটা টাকা পয়সা সোনাদানায় ভরা ছিল, সেই ব্যাংকটা চলে যায় অ্যাসালমের দখলে। এবং অ্যাসালম কিছু পরিচালক নিয়োগ দেন যারা তার পক্ষের লোক। তার ভিতরে একজন হচ্ছেন এই বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু। হ্যাঁ, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার আগে থেকে কিন্তু ইসলামী ব্যাংক অর্থের অভাবে ঢুকতেছিল। তারা আমানতকারীদের পয়সা দিতে পারতেছিল না, এত খারাপ অবস্থা। অনেক টাকা লুট করা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে। হাসিনা পালিয়ে যাওয়ার পর ইসলামী ব্যাংক অ্যাসালমের কাছ থেকে নিয়ে আবার জামাত ইসলামের ম্যানেজমেন্টকে ফেরত দেওয়া হয়েছে এবং সেই ব্যাংকটা ভালোই চলতেছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার আবার এই ইসলামী ব্যাংকে অ্যাসালমের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্তত বিবিসি বাংলার প্রতিবেদন পড়ে আমার সেটাই মনে হলো। লিখেছে, এমডি লম্বা ছুটিতে, ইসলামী ব্যাংক নিয়ে কি হচ্ছে। বাংলাদেশের বেসরকারি খাতের বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকে বড় পরিবর্তনের প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে এবং একে কেন্দ্র করে ব্যাংকের ভিতরেই নানা ধরনের প্রতিক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলকে অপসারণের পর, মানে এর আগে আব্দুল জলিলকে অপসারণ করছে, 1 মাস পার হওয়ার আগেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুককে 1.5 মাসের বেশি সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এদিকে সংসদে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 পাশ হওয়ার পর ব্যাংকগুলোর আগের মালিকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইসলামী ব্যাংকেও আলোচিত শিল্পগোষ্ঠী অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারই অংশ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া চেয়ারম্যান এবং এমডিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে অ্যাসালম এবং তার পরিবারের সদস্যরাই ইসলামী ব্যাংকের 82% শেয়ারের মালিক ছিলেন। 2005 সালে কেন্দ্রীয় ব্যাংকের তখনকার গভর্নর জানিয়েছিলেন যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে অ্যাসালম গ্রুপের 12 থেকে 15,000 কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে। মানে এটা করেছিল ইউনূস সরকারের গভর্নর আহসান এস মনসুর। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে যে ইসলামী ব্যাংকের যেসব পরিবর্তন হচ্ছে এগুলো নাকি স্বাভাবিকভাবেই হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তো হচ্ছে অ্যাসালমের লোক। মনসুর সাহেবকে সরিয়ে যেই মোস্তাক রহমানকে নিয়োগ হয়েছে, তিনি হচ্ছেন আবার ওই অ্যাসালমের ভাই লাবুর পার্টনার। তো কেন্দ্রীয় ব্যাংক আরো বলেছেন যে আমানতকারীদের আস্থা এবং আর্থিক খাতের শৃঙ্খলার স্বার্থে যে পদক্ষেপ নেওয়া দরকার হবে কেন্দ্রীয় ব্যাংক তাই করবে। এগুলো তো গদবাদামকাস্ত কথা। ইসলামী ব্যাংক থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একজন কর্মকর্তা শুধু বলেছেন যে পরিচালনা পর্ষদ এমডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। তার জায়গায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনৈতিক হস্তক্ষেপ এবং ইসলামী ব্যাংক ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। তাদের অভিযোগ, একটি চক্র সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে ব্যবহার করে আবারও ইসলামী ব্যাংক দখল করে অ্যাসালমের হাতে দেওয়ার পায়তারা করতেছে। এর আগে 2024 সালের অগাস্টে আওয়ামী লীগের পতনের পর ইসলামী ব্যাংক থেকে 10,479 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে 2025 সালের মে মাসে মামলা করেছিল দুদক। তখন দুদকের রিপোর্টে বলা হয়েছিল 2017 সালে মিস্টার আলমের মালিকানাধীন অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বিনিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম শুরু হয়। ব্যাংকটি ওই গ্রুপের নিয়ন্ত্রণে নেওয়ার আগে এটি যাদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল তারা জামাত ইসলামের সমর্থক বলেই পরিচিত ছিলেন। তখন তাদেরকে অস্ত্রের মুখে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ উঠেছিল এবং এই ঘটনা যখন ঘটে তখনই ব্যাংকটিতে অ্যাসালম গ্রুপের ঋণ ছিল প্রায় 3,000 কোটি টাকা। মানে যখন 2017 সালে শেখ হাসিনা সরকার অস্ত্রের মুখে ব্যাংকটা নিয়ে অ্যাসালমকে দিয়ে দেয়, তখনও কিন্তু অ্যাসালমের কাছ থেকে এই ব্যাংকের ঋণ ছিল প্রায় 3,000 কোটি টাকা। পরে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত সময়ের মধ্যেই ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা পরিবর্তন করে নিজেদের লোকজনকে নিয়োগ দেয় তারা। অ্যাসালম গ্রুপে নিয়ন্ত্রণ যাওয়ার পর সব মিলিয়ে সারা দেশে ব্যাংকটিতে প্রায় 10,000-এর মতো কর্মকর্তা নিয়োগ দিয়েছিল এই অ্যাসালম।
এবং ব্যাংকটিকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয় এবং তখনই তারল্য সংকট দেখা দেয়। 2023 সালের ডিসেম্বরে গবেষণা সংস্থা সিপিডি এক সংবাদ সম্মেলনে বলেছিল যে 2022 সালে ইসলামী ব্যাংকে প্রায় 30,000 কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা ঘটে, যার সঙ্গে এই অ্যাসালমের সংশ্লিষ্টতা রয়েছে। এবং ইউনূস সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংক এই গ্রুপটির পক্ষ থেকে বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে প্রায় 91,000 কোটি টাকা বের করে নেওয়ার কথা বলা হয়েছিল, মানে প্রায় 91,000 কোটি টাকা বের করা হয়েছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে আবার ইসলামীকে নিয়ন্ত্রণ জামাত ইসলাম নিয়েছিল, সে সময় এই ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছিল 1,83,000 কোটি টাকায়। যেই ব্যাংকটা গ্রাহকদেরকে টাকা দিতে পারতো না, সেই ব্যাংকের আমানত দাঁড়িয়েছিল 1,83,000 কোটি টাকায়। এবং একই বছর উপশাখাগুলোর আমানত বেড়েছিল 3,700 কোটি টাকা। এবং এই ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স এসেছে 76,000 কোটি টাকা। এবং এই শেখ হাসিনা পলায়নের পর এক বছরেই ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা 50 লাখ থেকে বেড়ে 3 কোটি হয়েছিল। এখন সেই ব্যাংক, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ব্যাংক, সেই ব্যাংকে আবার অ্যাসালমের হাতে তুলে দিয়ে এই ইসলামী ব্যাংকটাকে আবার ধ্বংস করার পায় তারা করতেছে এই আমির খসরু মাহমুদ চৌধুরীর গ্যাংরা। এখন জামাতের আমির প্রতিবাদ করেছে, বাট কতটুকু করতে পারবো জানি না। বাট এই আর্থিক খাতগুলোকে, এই অ্যাসালমের যে 5টা ব্যাংক এবং ওই নাসার ওই নজরুলের একটা ব্যাংক, এগুলো সব আবার ওদের হাতে তুলে দেওয়া হবে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য। কিছু করার নেই।